ওয়েলকাম টু অধ্যয়নম। আমি শান স্যার। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটি অ্যান্টি ক্যান্সার ড্রাগের 8 নম্বর পার্ট। এই ভিডিওতে আমরা আলোচনা করব মেক্লোরিথামাইনের মেকানিজম অফ অ্যাকশন নিয়ে। তার আগে আমি অ্যালকাইলেটিং এজেন্ট কিভাবে অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে কাজ করে তার ইন জেনারেল কনসেপ্টটি প্রথমে প্রোভাইড করব। আমি এই ভিডিওতে চেষ্টা করছি একদম গদা বাংলা ভাষায় ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তোমার কাছে প্রোভাইড করার জন্য। যদি পরীক্ষার্থে অ্যালকাইলেটিং এজেন্টের মেকানিজম অফ অ্যাকশন আসে বা মেক্লোরিথামাইনের মেকানিজম অফ অ্যাকশন আসে, তাহলে ইন জেনারেল কনসেপ্টটি লিখলেও কিন্তু তুমি নাম্বার পাবে। কিন্তু মেক্লোরিথামাইন কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে তার ইনডেপথ মেকানিজম অ্যাকশন যদি জানা থাকে, তাহলে আমাদের যে সমস্ত এন্ট্রান্স এক্সামগুলি রয়েছে তার জন্য আমাদের খুব সুবিধে হবে, যেমন সিইউটি, পিজি বা জিপ্যাট বা এনি আদার এন্ট্রান্স এক্সাম। তো আমরা চেষ্টা করেছি এই ভিডিওতে একদম এ টু জেড ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তোমার কাছে তুলে ধরার জন্য। আমি একদম ভিডিওর প্রথম দিকে অ্যালকাইলেটিং এজেন্টের ইন জেনারেল কনসেপ্ট কীভাবে তার মেকানিজম অ্যাকশন শো করে সেটি নিয়ে আলোচনা করব, এবং তার পরবর্তীকালে মেক্লোরিথামাইনের ইনডেপথ মেকানিজম অফ অ্যাকশন নিয়ে আলোচনা করব অ্যাকর্ডিং টু মেডিসিনাল কেমিস্ট্রি। তাহলে শুরু করা যাক। তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করে দিও যাদের এই ভিডিওটি দেখার রিকোয়ারমেন্ট রয়েছে। আর যদি ভিডিও ভালো না লেগে থাকে তাহলেও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে কেন তোমার ভিডিও ভালো লাগলো না। আমি চেষ্টা করব নেক্সট টাইম কোনো ভিডিও বানালে সেই জায়গাগুলোকে কভার আপ করতে। তো আমরা আজকে একদম সহজ সরল বাংলা ভাষাতে মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যালকাইলেটিং এজেন্ট নিয়ে পড়াশুনো করব। তো আমরা এখন দেখব অ্যালকাইলেটিং এজেন্ট কিভাবে কাজ করে। ধরো সাপোজ আমি অ্যালকাইলেটিং এজেন্ট নিলাম, এবং এই অ্যালকাইলেটিং এজেন্ট আমি বডিতে অ্যাডমিনিস্টার করলাম। তো অ্যালকাইলেটিং এজেন্ট যদি বডিতে অ্যাডমিনিস্টার করা হয় তাহলে সে কিভাবে কাজ করে সেটাই হচ্ছে দেখার। তো আমি অ্যালকাইলেটিং এজেন্ট নিয়েছি, অ্যালকাইলেটিং এজেন্টকে আমি হাইলাইট করে দিলাম। দেখো স্ক্রিনে তুমি দেখতেই পাচ্ছ। অ্যালকাইলেটিং এজেন্টকে যদি আমি বডিতে ট্রান্সফার করাই, মানে বডিতে আমি কি করব, অ্যাডমিনিস্টার করব। যে কোনো ড্রাগ তো আমাকে বডিতে দিতে হবে, তবেই তো তার কাজ হবে। তো বডিতে যদি দেওয়া হয় তাহলে কি কাজ হয়? অ্যালকাইলেটিং এজেন্ট বডিতে যাওয়ার পর হাইলি রিঅ্যাক্টিভ কার্বনিয়াম আয়ন ফরমেশন করে। কি করে? ইট ফর্মস হাইলি রিঅ্যাক্টিভ কার্বনিয়াম আয়ন। তো এই হাইলি রিঅ্যাক্টিভ কার্বনিয়াম আয়ন কিন্তু এ ফর্ম করে। এবার এই হাইলি রিঅ্যাক্টিভ কার্বনিয়াম আয়ন ফর্ম করার ফলে কি ঘটনা ঘটে? না, ইট ক্যান ট্রান্সফার অ্যালকাইল গ্রুপ to the various sites of DNA, ব্যাপারটা কি? আমাদের দেখো যে ক্যান্সার সেল রয়েছে বা টিউমার সেল রয়েছে, আমি একদম প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে আমাদের যদি এটা নর্মাল সেল হয়, এর উপরে যদি অ্যাবনর্মালি মাস অফ সেলস তৈরি হয়, সেগুলো কি হয়? টিউমারে পরিণত করে এবং ধীরে ধীরে কি হয়? ক্যান্সারে পরিণত করে। তো এই যে সেলগুলি, যে অ্যাবনর্মাল সেল তৈরি হয়েছে, এই অ্যাবনর্মাল সেলেও ডিএনএ থাকে। তো এর যে ডিএনএ আছে সেই ডিএনএতে বেস পেয়ার রয়েছে। যেমন যদি আমি ডিএনএ স্ট্রাকচারটা দেখি কীরকম হয়, এই ধরো অ্যাডেনিন ডবল বন্ড থাইমিন, অ্যাডেনিন থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ডের সাথে যুক্ত থাকে, এবং গুয়ানিন 3টি হাইড্রোজেন বন্ডের সাথে সাইটোসিনের সাথে যুক্ত থাকে। তো এই যে অ্যাডেনিন ডবল বন্ড টি, গুয়ানিন ট্রিপল বন্ড সি, এই যে বেস পেয়ারগুলি থাকে, এই বেস পেয়ারগুলির বিভিন্ন পজিশানে কি করে না, এই হাইলি রিঅ্যাক্টিভ কার্বনিয়াম আয়ন অ্যালকাইল গ্রুপের কি করতে পারে? ট্রান্সফার করতে পারে। যার ফলে কি হয় সেটা আমরা দেখব। তো সেক্ষেত্রে দেখা গেছে যে অ্যালকাইল গ্রুপ ট্রান্সফার হলে কি হয়? না, ডিএনএ ক্রস লিঙ্কেজ হয়। ডিএনএ ক্রস লিঙ্কেজ মানে কি? ইনহিবিশন অফ রেপ্লিকেশন। যদি আমার বেস পেয়ারগুলি ফল্টি বেস পেয়ার তৈরি হয় তাহলে কি হবে? ইনহিবিশন অফ রেপ্লিকেশন। তো ইনহিবিশন যদি হয়, রেপ্লিকেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? তো ডিএনএ রেপ্লিকেশন হলো না, তাহলে কি হবে? সেলটা রেপ্লিকেট করতে পারলো না ডিএনএ, তাহলে কি? সেলটা ব্রেক করবে, মানে ডিএনএ ব্রেক করবে, তার ফলে কি হবে? সেলের মৃত্যু ঘটবে। তো ডিএনএ কি হয়?
ডিএনএ ব্রোকেন ডাউন, কারণ ডিএনএতে ফল্টি বেস পেয়ার চলে গেছে। তাহলে কী হবে, ডিএনএ কি আর রেপ্লিকেট করতে পারবে? পারবে না, ক্রস লিঙ্কেজ হয়ে গেছে। তাহলে ডিএনএ যদি ভেঙে যায় তাহলে কি হয়, সেল ডেথ। তো আমার যেটা অ্যাবনর্মাল সেল তৈরি হয়েছিল, ক্যান্সার সেল যে অ্যাবনর্মাল সেল, সেই অ্যাবনর্মাল সেলের যদি ডিএনএর বেস পেয়ারে আমি অ্যালকাইল গ্রুপ ট্রান্সফার করে দিই তাহলে কী হবে, সেই বেস পেয়ারগুলি ভেঙে যাবে, সেই বেস পেয়ারগুলি ক্রস লিঙ্কেজ হয়ে যাবে। তার ফলে কি হয় না, রেপ্লিকেশন বন্ধ হয়ে যায়। ডিএনএ রেপ্লিকেশন আমরা সেন্ট্রাল ডগমাতে পড়েইছি। তো ডিএনএ রেপ্লিকেশন যদি বন্ধ হয়ে যায় তখন কি হয়, ডিএনএটা ব্রেক করে যায়, যার ফলে কি হয়, সেলুলার ডেথ বা আলটিমেটলি অ্যাপোপ্টোসিস শো করে, তাই তো। তো অ্যালকাইলেটিং এজেন্ট কিন্তু কাজ কিভাবে করে, এইভাবে করে। আমি একবার রিভিশন করিয়ে দিই, কারণ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এটা বুঝে নিতে পারলে সমস্ত অ্যালকাইলেটিং এজেন্টের মেকানিজম অ্যাকশন কিন্তু একই ধরনের। তো অ্যালকাইলেটিং এজেন্ট আমি নিয়েছি, যে এজেন্টগুলোকে বডিতে ট্রান্সফার করেছি, বডিতে ট্রান্সফার করার পর হাইলি রিঅ্যাক্টিভ কার্বনিয়াম আয়ন তৈরি করেছে। তো হাইলি রিঅ্যাক্টিভ কার্বনিয়াম আয়ন কী করেছে, তৈরি করার ফলে ইট ক্যান ট্রান্সফার অ্যালকাইল গ্রুপ উইথ ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপ। কোথায় ট্রান্সফার করবে না, ডিফারেন্ট সাইটস অফ ডিএনএতে। যদি এরকম হয় তাহলে ডিএনএ কী হবে, ক্রস লিঙ্কেজ হবে, ইনহিবিশন হবে, ডিএনএ রেপ্লিকেশন হবে না, ডিএনএ ব্রেক করবে। তাহলে তার ফলে কী হয়, সেলুলার ডেথ অ্যান্ড আলটিমেটলি অ্যাপোপ্টোসিস, তাই তো। এবারে যদি আমি একটি উদাহরণ হিসেবে আমি মেক্লোরিথামাইন, এখানে বলেছি যে আমি মেক্লোরিথামাইন নিয়ে আলোচনা করব, তো আমি উদাহরণস্বরূপ আমি একটি মেক্লোরিথামাইন ড্রাগ কীভাবে কাজ করে সেটি আমরা দেখতে যাব, তাই তো। তো মেক্লোরিথামাইন কী করে কাজ করে সেটি দেখতে গেলে তাহলে তার আগে আমাকে জানতে হবে যে মেক্লোরিথামাইনের স্ট্রাকচার কী। তো আমরা স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপও কিন্তু দেখেছিলাম যে অ্যালকাইলেটিং এজেন্টের জেনারেল স্ট্রাকচার কী হয়, এবং আমরা যখন মেক্লোরিথামাইনের সিনথেসিস দেখেছি তখনও কিন্তু তার স্ট্রাকচার দেখেছি। তো যদি ভিডিওটা দেখা না হয়ে থাকে তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেটিরও লিঙ্ক দিয়ে দেবো, বা তোমরা প্লেলিস্টে ক্লিক করেও দেখতে পারবে। আমি বিফার্ম 5th সেমিস্টারের প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, যেখানে কিন্তু এই সমস্ত ভিডিওগুলিতে আমরা এগুলো আলোচনা করেছি। অ্যান্টি ক্যান্সার ড্রাগের পুরোপুরি লেকচারটাই তুমি পেয়ে যাবে। মেক্লোরিথামাইনের স্ট্রাকচার যদি দেখি, তো মেক্লোরিথামাইনের স্ট্রাকচারটি দেখতে কীরকম হয়, ঠিক এরকম হয়। এই নাইট্রোজেন, এখানে একটি মিথাইল গ্রুপ থাকবে, মিথাইল গ্রুপ, আর এখানে এইরকম দুটি 22 ইথাইল গ্রুপ থাকবে। তো এই যে 22 ইথাইল গ্রুপ আছে দেখে নিয়েছো। আমি যখন এসএআর পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে এইগুলো কি করে না, এটা রেসপন্সিবল টু ফর্ম দ্য অ্যাজিরিডিন আয়ন বলেছিলাম, কিন্তু কি করে হয় এবার সেটি দেখার। আমি যদি এর মেকানিজম অ্যাকশনকে দুটি পার্টে ভাগ করি, আমি এমওএ লিখে দুটি পার্টে ভাগ করলাম, এবং প্রথম স্টেপে দেব কি, অ্যাক্টিভেশন। আমি লিখছি না, আমি দেখাচ্ছি। দেখো এই যে ক্লোরিন, এই ক্লোরিন বেটা লিভিং গ্রুপ, ক্লোরিন বেরিয়ে গেলে তাহলে এখানে একটি পজিটিভ চার্জ তৈরি হবে, এবং সেই পজিটিভ চার্জটা কি হয় না, রিঅ্যারেঞ্জ করে টু গেট দ্য স্টেবিলিটি। তার ফলে এই প্লাস চার্জটা নাইট্রোজেনের মাথায় চলে আসে, এবং তৈরি কীরকম করে দেখো। আমার স্ট্রাকচারটি ছিল এটি, তাই তো 22 ইথাইল দিয়েছি। এবার ক্লোরিন গেছে বেরিয়ে, ক্লোরিন যদি বেরিয়ে যায় তাহলে এখানে প্লাস চার্জ, এবং সেটা কী হয়, রিঅ্যারেঞ্জ করে এখানে আসে, সাইক্লিজেশন হয়, এবং নাইট্রোজেনের মাথায় আলটিমেটলি পজিটিভ চার্জ তৈরি হয়। ব্যাপারটা কীরকম দেখো, এই নাইট্রোজেন তার মাথায় এলো পজিটিভ চার্জ, আর এটা সাইক্লিজেশনে পার্টিসিপেট করে, আর যেমনটি ছিল ঠিক এরকমভাবে আমার কম্পাউন্ডটি থাকে। বোঝা গেল? তো এইটি কি না, এটি হচ্ছে অ্যাজিরিডিন বা অ্যাজিরিডিন ক্যাটায়ন। তো অ্যাজিরিডিয়াম তৈরি হলো, এবং তার সাথে একটি ক্লোরিন বেরিয়ে গেল, তাই তো, বেরিয়ে গেল। এইবার দেখো সব থেকে মজাদার যে জিনিসটি, এবার এটা কি হয়, এটা মাথায় নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ আছে এবং হাইলি রিঅ্যাক্টিভ, চাই কি স্টেবল হতেই কোথায় অ্যাটাক করবে, যেখানে ইলেকট্রনের ডেন্সিটি অনেক বেশি। তো আমরা ডিএনএর যে বেস পেয়ারের কথা বলেছিলাম, যে ধরো একটা ক্যান্সার সেলে যে ডিএনএ আছে, ধরো এইটা আমার একটা ক্যান্সার সেলের ডিএনএ, সেখানে কি বেস পেয়ার আছে, অ্যাডেনিন ডবল বন্ড টি থাইমিনের সাথে, বা গুয়ানিন ট্রিপল বন্ড সি, এরকমভাবে থাকে। তো এই যে বেস আছে, সেই বেসের মধ্যে যদি আমার অ্যালকাইলেশন হয়ে যায়, তো কিভাবে অ্যালকাইলেশন হয় সেটাই দেখার। তো আমি ধরো গুয়ানিনের স্ট্রাকচারটি ড্র করলাম, ঠিক আছে, আমি গুয়ানিনের স্ট্রাকচার ড্র করবো। আমরা মোটামুটি এটুকু জানি তো যে আমাদের ডিএনএর মধ্যে কী কী বেস পেয়ার থাকে। আমি একদম প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম বেস পেয়ার নিয়ে, তাও আমি একবার এখানে লিখে দিচ্ছি। 2 ধরনের বেস পেয়ার থাকে, একটা হচ্ছে পিউরিন, আর থাকে পিরিমিডিন। এবার পিউরিন আর পিরিমিডিনের স্ট্রাকচারটা নিয়েও আমি আলোচনা করেছিলাম, তাই তো। তো পিউরিনের স্ট্রাকচার আর পিরিমিডিনের স্ট্রাকচার কে জানো, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অন্তত বলো যে আমি জানি স্যার। তো আমি বুঝতে পারবো যে আমার স্টুডেন্টরা কতটা
এগিয়ে আছে। তো পিউরিন অ্যাকচুয়ালি কী হয়, ডবল রিং স্ট্রাকচার। পিউরিন ডবল রিং স্ট্রাকচার কী থাকে সেটা পরে আসছি। তো পিউরিন হচ্ছে ডবল রিং স্ট্রাকচার আর পিরিমিডিন হচ্ছে কিন্তু সিঙ্গেল রিং স্ট্রাকচার, তাই তো। তো পিরিমিডিন হচ্ছে সিঙ্গেল রিং স্ট্রাকচার। পিউরিনের এক্সাম্পল যদি দেখি তাহলে অ্যাডেনিন, গুয়ানিন। পিউরিনের এক্সাম্পল কি দেখব, অ্যাডেনিন, গুয়ানিন, অ্যাডেনিন, গুয়ানিন। আর পিরিমিডিনে যদি স্ট্রাকচার দেখি তাহলে হচ্ছে থাইমিন, সাইটোসিন, তাই তো, থাইমিন, সাইটোসিন। আমি এখানে পিউরিনের স্ট্রাকচারটা এঁকে দেখাচ্ছি, তাহলে কি হয়, আমার এখানে গুয়ানিনের স্ট্রাকচারটাও আঁকতে খুব সুবিধে হবে। তো পিউরিন কি হয়, 2 মেম্বার স্ট্রাকচার। পিউরিনের স্ট্রাকচার দেখতে এরকম হয়, এই এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এখানে এইচ। তো পিউরিনে কি হয়, 1, 3, 7 আর 9 এই পজিশনে কি হয়, নাইট্রোজেন অ্যাড থাকে। তো আমি গুয়ানিনের একটা স্ট্রাকচার এখানে ড্র করব, তাহলে আমার বোঝাতে অনেক সুবিধে হবে। যে কোনো একটা স্ট্রাকচার ড্র করলে আমি গুয়ানিনের স্ট্রাকচারটা ড্র করছি। দেখো গুয়ানিনের স্ট্রাকচারটা দেখতে এরকম হয়, এটি গুয়ানিনের স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটিতে যে 7 নম্বর পজিশনটি রয়েছে, এই 7 নম্বর পজিশনে এই যে অ্যাজিটেডিয়াম আয়ন এটি গিয়ে এখানে অ্যাড করে, কারণ ডবল বন্ডের ইলেকট্রন আছে, নাইট্রোজেনের লোন পেয়ার তো থাকেই। তো এই গিয়ে কী করে, এখানে অ্যাটাক করে। তো যদি অ্যাটাক করে কি হয় ব্যাপারটা, আমি এখানে দেখছি অ্যাটাক করাচ্ছে একে। ধরো এই নাইট্রোজেনের মাথায় প্লাস ছিল, এখানে CH3, এই এটার সাথে অ্যাটাক করে তৈরি কি করে, দেখো তৈরি করে এটি তৈরি করে। এখন দেখো গুয়ানিন যে বেস পেয়ারটি রয়েছে, এই যে গুয়ানিন বেস পেয়ারটি, এই গুয়ানিন বেস পেয়ারে কিন্তু অ্যালকাইলেশন হয়ে গেছে। তাহলে কি এখন গুয়ানিনের মধ্যে যে অ্যালকাইলেশন হয়ে গেছে, এরপরে গুয়ানিন যদি সাইটোসিনের সাথে বাইন্ড করতে যায় সেটা হতে পারবে না। তাহলে কী হবে, ক্রস লিঙ্কেজ হয়ে যাবে। তাহলে কী হবে, ডিএনএ রেপ্লিকেশন করতে পারবে না, ডিএনএটা কী হবে, ব্রেক করে যাবে। তো ডিএনএ যদি ব্রেক করে যায় আলটিমেটলি কী হবে, অ্যাপোপ্টোসিস, তাই তো। ক্লিয়ার? তাহলে আমি কিন্তু একদম প্রথমে ইন জেনারেল কনসেপ্টটা বললাম অ্যালকাইলেটিং এজেন্ট কীভাবে কাজ করে, এবং তারপর দেখলাম যে মেক্লোরিথামাইনে কীভাবে অ্যাজিটেডিন ফর্মেশন হচ্ছে, কীভাবে সে অ্যাটাক করছে, এবং কীভাবে আলটিমেটলি সেলুলার ডেথ বা অ্যাপোপ্টোসিস হচ্ছে, তাই তো। তো আমি এই ভিডিওতে একদম গদা বাংলা ভাষায়, সহজ সরল বাংলা ভাষায় আমরা আলোচনা করলাম যে মেক্লোরিথামাইন বা অ্যালকাইলেটিং এজেন্ট কীভাবে অ্যান্টি ক্যান্সার ড্রাগ বা অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগ হিসেবে কাজ করে। ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার বন্ধু বান্ধবী যাদের এই ভিডিওটি মনে হয় তোমার যে ওদের রিকোয়ারমেন্ট আছে, তাহলে ভিডিওটি শেয়ার করতে পারো। এবং নতুন যদি হয়ে থাকো চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিও ভালো না লেগে থাকে তাহলেও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড স্টে টিউনড উইথ অধ্যয়নম অ্যান্ড স্টে টিউনড উইথ সানসার ক্লাসেস।